উষার চোখেও ঘুম এলো না। সাগর ঘুমালো কিনা সেটাও বুঝতে পারেনি। রাতের শেষ ভাগে দুজনেই ঘুমিয়ে পড়েছে। ভূঁইয়া বাড়িতে আজকে বিশাল আয়োজন। সাগরের ভিনদেশি বন্ধু আসবে আজকে। আয়োজনের কোনো কমতি নেই। সকলে হাতে হাতে কাজ করছে। বাড়ির পুরুষেরাও সবাই মহাব্যস্ত। এমনিতেই জার্নি করে এসেছে, একদিন একটু বিশ্রাম দরকার। আবার বাড়িতে বড় ছেলের বন্ধু আসবে, ফিদান, গালিব, নেহাল, নাফিজ। চারজনেই 11:30টার দিকে এসেছে ভূঁইয়া বাড়িতে। ফিদান একে একে সকলের সাথে পরিচিত হয়ে গিয়েছে ইতিমধ্যে। নাহিদ ভূঁইয়ার সাথে রাশিয়াতে উষার আর ফিদানের পূর্ব পরিচিতের কথাও বলেছে ফিদান। যদিও উষা বাসায় নেই, কলেজে আছে। কথা মতো সাগর নিজে ড্রপ করে দিয়েছে উষাকে। ফিদান অবশ্য এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। একে তো উষা পূর্ব পরিচিত, তার ওপরে দুই বন্ধুর পরামর্শে সাগরকে রাগাতেই ফিদান ওরকম অ্যাক্টিং করত। অবশ্য তাদের টোটকা যে কাজে দিত তা সবাই হাড়ে হাড়ে বুঝতো। নাহিদ ভূঁইয়া সাগরকে পাঠালেন মেয়েকে নিয়ে আসার জন্য। যদিও সাগর বারবার বলেছে উষার এক্সাম আছে আজকে, সময় হলে এমনিতেই চলে আসবে, কিন্তু নাহিদ ভূঁইয়া সেসব শোনেননি। ছেলেকে ধরে বেঁধে পাঠালেন মেয়েকে আনতে। অন্যদিকে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিতে ব্যস্ত। এক পর্যায়ে মারিয়া জামান বললেন, দাদা উষা তো কলেজে, ওকে বাসায় আসতে বললেন না? ও তো বলল আজকে নাকি একেবারে কোচিংয়ে চলে যাবে। সিজান ভূঁইয়া অতি আনন্দের সাথে বললেন, আরে মেয়েকে আনতে বিশেষ একজনকে পাঠিয়েছি, নতুন অতিথি আসবে, অপেক্ষা করো সবাই। বিশেষ একজন? হ্যাঁ বিশেষ একজন। সবাই আর তেমন ঘাটল না। এমনিতেই সাগর এখন বাহিরে আছে। সবাই ভেবেছে হয়তো সাগরকেই বিশেষ একজন বলছে। উষা, প্রিয়তা, তানহা তিনজন কলেজ শেষ করে আজকে আর বাসায় ফেরেনি। কোচিংয়ে যেহেতু এক্সাম আছে তাই কলেজ শেষ করে কোচিং সেন্টারে এসেছে। ক্লাসরুমে না গিয়ে আগে ফুচকার দোকানে যাবে বলে ঠিক করলো তিন বান্ধবী। সাগরও সবে মাত্র কোচিং সেন্টারের সামনে এসেছে। উষা আর তার বান্ধবীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আর গাড়ি থেকে বের হয়নি। গাড়ির ভিতরে বসেই দেখছে সব কিছু। উষারাও মাত্র রাস্তা পার হবে ঠিক সেই সময়ে একটা কালো রঙের বাইক ঝড়ের গতিতে এসে থামে উষাদের সামনে। হেলমেট পরিহিত অগন্তকে চিনতে পারল না তিনজনের মধ্যে একজনও। তিনজনেই ভীষণ অবাক, এভাবে অভদ্রর মতো কে সামনে আসে। সাগরের ভুরু কুঁচকে আসে। জহুরু নেত্রে পরখ করে উষার সামনে বাইকে বসে থাকা অগন্তককে। ফর্মাল গেটআপে লোকটাকে দেখতে যথেষ্ট স্মার্ট লাগছে। লোকটি আর দেরি করল না, হেলমেট খুলতেই উন্মুক্ত হলো উজ্জ্বল শ্যাম বর্ণের পুরুষালী মুখ। উষা লোকটাকে দেখে চেনা চেনা লাগছে। ফুল ব্ল্যাক ফর্মাল গেটআপ পুরুষটির ব্যক্তিত্বকে আরও প্রখর করে তুলেছে। হেলমেট খোলার পরেও সাগর লোকটিকে চিনতে পারল না। কারো মুখ না দেখে কিভাবে চিনবে? তবে সেও আর এগিয়ে গেল না, ঠায় বসে রইল নিজের জায়গায়। ঘটনা আগে সম্পূর্ণ বুঝতে হবে। প্রিয়তা উষার হাত খামচে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, ছেলেটাকে দেখেছিস ভাই? দারুণ, এত হ্যান্ডসাম, দেখেই ক্রাশ খাইলাম। প্রিয়তার বলা বাক্য শ্রবণ হতে রক্তচক্ষু নিয়ে তাকায় উষা। অগন্তকটিকে চেনার চেষ্টা করছে সে। তাদের ফিসফাস করার মধ্যেই অগন্তকটি বলল, কেমন আছো মিস আরিহা ভূঁইয়া? উষা উষা প্রচণ্ড অবাক। একজন অপরিচিত ছেলে তার নাম জানে কিভাবে? কই, উষার তো মনে হচ্ছে না সে এই লোকটাকে চিনে। তানহা একটা ভীতু কণ্ঠেই বলল, এ কে রে উষা? তোর নাম জানলো কিভাবে? তুই কি চিনিস ওনাকে? উষাও বিস্ময় নিয়ে বলল, না আমি চিনি না, তবে চেনা চেনাও লাগছে, মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। সামনে বাইকে বসা পুরুষটিকে দেখতে যতটা সুদর্শন আর বুদ্ধিমান দেখাচ্ছে, উষার কাছে ততটাই উল্টো লাগছে। মনে হচ্ছে কোনো টাইট বা ছাপড়ি টাইপ। উষাকে কোনো উত্তর দিতে না দেখে ছেলেটি বাইক থেকে নেমে দাঁড়ায়। পরপর উৎসুক কণ্ঠে বলে, আমাকে চিনলে না? ওই যে তোমাদের বাসায় পার্টিতে দেখা হয়েছিল 2 বছর আগে, তোমাকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছিলাম। তৃপ্তিশান আমি, আমাদের বিয়ের কথা চলছে, জানো না তুমি? বিয়ের কথা চলছে। কথাটা তিনজনের কাছেই অস্বাভাবিক লাগলো। বিস্ময়ে তিনজনেরই চোয়াল ঝুলে পড়ার অবস্থা। আমি তৃপ্তিশান। কথাটা শুনে যতটা না অবাক হয়েছিল উষা, বিয়ের কথা চলছে শুনে আরও অবাক হলো। অবিশ্বাস্য আর রাগী কণ্ঠে প্রিয়তা বলল, বিয়ের কথা চলছে মানে কি? কি বলছেন এসব? বিবাহিত মেয়ের কি জামাই থাকতে দ্বিতীয় বিয়ে হয় কখনো শুনেছেন? আমাদের ধর্মে এসব হারাম। উষা বিস্ময়ে হতবাক। সাগর ভাই এই কয়েকদিন যাবৎ এর জন্যই আমার সাথে ভালো ব্যবহার করছে। এই যে মিস উড়নচণ্ডী, আমি কখন বললাম যে জামাই থাকা অবস্থায় বিয়ে করব? জামাই যখন থাকবে না তখনই বিয়ে করব। কি বললেন আপনি আমাকে? উড়নচণ্ডী?
হ্যাঁ, তানহা কপট রাগ দেখিয়ে বলল, সেটা আপনার স্বপ্নেই সম্ভব মিস্টার ডিওজি সাহেব। আহ সালিকা, রাগ দেখায় না, স্বপ্নে না বাস্তবেই এমনটা হবে। তানহার কথায় প্রিয়তার ঠোঁট টিপে হেসে ওঠে। তাকে যে ডিওজি সাহেব মানে ডগ বলে গালি দিয়েছে এই বেয়াক্কাল বেটা সেটা বোঝেনি। উষা আতঙ্কিত হয়ে পড়েছে, হারানোর ভয় মনে বাসা বেঁধেছে। আবার সাগরের ওপরেও রাগ সাথে অভিমান জমছে। মানুষটা কখনোই তাকে বুঝলো না। দেখুন, আপনি কি বলছেন একটু খুলে বলবেন? বিয়ের কথাবার্তা চলছে মানে কি? তোমার শ্বশুর মানে তোমার বড় আব্বুই তো আমাকে ফোন করে তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল। তোমার বর্তমান স্বামীর সাথে ডিভোর্স হলেই তোমার এক্সাম শেষে আমাদের বিয়ে হবে। উষা চাপা কষ্টে আর রাগে কথা বলতে পারল না। বুকের ভেতরটা একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। পরিবারের মানুষজন এত নিচ পর্যায়ে চলে গিয়েছে, ভাবতেই গা গুলিয়ে উঠছে তার। সাগর এখনো গাড়িতে বসে, সে লোকটাকে চিনতে পারছে না। কাহিনী কতদূর গড়ায় সেটা দেখছে। যদিও উষার হাবভাবে বুঝতে পেরেছে লোকটাকে দেখে উষা বিরক্ত। প্রিয়তা আর তানহাও অবাক। উষার ফ্যামিলি যে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে তা সেটা কল্পনা করতে পারেনি। এই দেখো না, আমি কি জানতাম তুমি এখন এখানে? আঙ্কেলই তো ফোন করে বলল, তোমার লোকেশন দিল এবং তোমাকে সাথে নিয়ে বাসায় ফিরতে বলল। ইনভাইট করেছে আজকে আমাকে তোমাদের বাসায়। উষা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। লোকটার বিশ্রী মুখশ্রীও দেখতে ইচ্ছে করছে না। তৃপ্তিসান যেহেতু রাস্তার সাইডে দাঁড়ানো ছিল, তাই গাড়ির হর্নে হালকা ঘাড় একটু কাত করে পেছনে তাকায় তৃপ্তিসান। ব্যাস এইটুকুতেই সাগরের জহুরি নেত্র ধরে ফেললো মানুষটাকে। যদিও উষার হাস্য উজ্জ্বল মুখশ্রী যখন কালো হয়ে গেল আর অবশেষে যখন কাঁদো কাঁদো হয়ে গিয়েছে, সাগর তখনই বুঝেছিল কিছু একটা গন্ডগোল তো নিশ্চয় আছে। কপট রাগ দেখিয়ে স্টিয়ারিংয়ে পাঁচ বসালো সাগর। রাগের মাত্রা হুড়মুড়িয়ে বেড়ে গেল। ফর্সা মুখশ্রী রক্তিম আকার ধারণ করলো। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, দিস ইজ টু মাচ বাবা, কাজটা একদম ঠিক করনি। এই বুলশিটটাকে সাইজটা না করলে আর হচ্ছে না। অনেক ছাড় দিয়েছি। কি হলো আরিহা, উঠে এসো। তোমার না বাইক অনেক পছন্দ? ওর হাজবেন্ড থাকতে, হাজবেন্ডের গাড়ি থাকতে সে একটা পরপুরুষের বাইকে কেন যাবে? গম্ভীর শান্ত অথচ রাগী স্বরে তিন জোড়া চোখ সামনে তাকায়। তৃপ্তিসানও পেছনে ফিরে তাকায়। সাগর ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে উষার জানে যেন পানি এলো। চোখে জমে থাকা জল টুপ করে গড়িয়ে পড়ল। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে উষা ভাবল, আজকে যদি আমাদের সম্পর্ক ঠিক থাকতো তাহলে পরপুরুষের থেকে এমন কথা শুনতে হতো না। প্রিয়তা আর তানহাও সাগরকে দেখে খুশি হয়। যাক, এখন আর চিন্তার কোনো কারণ নেই। তবে সাগরের এই অগ্নিরূপ তাদেরকে আরও চিন্তায় ফেলে দিচ্ছে। নিউ মার্কেটে ওই ছেলেটাকে যেভাবে মেরেছিল। সাগর এগিয়ে যায় উষার কাছে। উষার হাত নিজের হাতে নিয়ে বলে, কাম উইথ মি। তৃপ্তিসানকে কিছু বলার সুযোগ দিল না। তৃপ্তিসানও বুঝতে পেরেছে এটাই সাগর, উষার হাজবেন্ড। তার নিজেরও রাগ লাগছে। রাগী স্বরেই বলল, এই যে মিস্টার সাগর, বইয়ের ওপরে অধিকার দেখাচ্ছেন, দেখিয়ে নিন। কে জানে আপনার এই সীমিত অধিকার দেখানোর জন্য দুদিন পর আপনার বউটাই না থাকতে পারে। সাগরের পা থেমে গেল। শরীরের রক্ত তো প্রথম থেকে গরম ছিল। উষাও শুনল কথাটা। কতটা অপমানিত হতে হচ্ছে আজকে তাকে। সাগর আস্তে করে উষার হাতটা ছেড়ে দিল। এক সেকেন্ড দেরি না করে পেছন ঘুরে শক্তপোক্ত এক ঘুষি মারল তৃপ্তিসানের নাক বরাবর। আকস্মিক হামলায় মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ল তৃপ্তিসান। এমন আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না। প্রিয়তা আর তানহা ঘাবড়ে যায়। যে ভয়টা পাচ্ছিল তারা সেটাই হলো। তবে প্রিয়তা হাসি হাসি মুখ নিয়ে বলল, আর দুইটা দেন ভাইয়া, বিয়ের শখ মিটে যাবে একদম। সাগর আবারও উষার হাত চেপে ধরল। গাড়ির কাছে গিয়ে এক প্রকার ছুঁড়ে ফেলল উষাকে। উষা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাগর আর দেরি করল না। ঝড়ের গতিতে নিজের গাড়ি নিয়ে এগিয়ে গেল সামনে। উষা অবশ্য কয়েকবার বলেছিল আস্তে চালানোর জন্য, তবে সাগর শোনেনি। যত রাগ সব গাড়ির ওপরে ঢেলে দিচ্ছে মনে হচ্ছে। ভূঁইয়া বাড়িতে সবাই যতটা খুশি ছিল, হঠাৎ করেই বাড়ির পরিবেশ পরিবর্তন হয়ে গেল। উষাকে নিয়ে ফেরার পর আর কোনো টু শব্দ করেনি সাগর। দুপুরে কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে পড়ে বাইরে। যদিও তার খাওয়ার রুচি ছিল না,
এখন বন্ধুদের নিজের বাসায় এনে যদি নিজে খেতে না বসে তাহলে ব্যাপারটা কেমন দেখায়। অন্যদিকে সিজান ভুঁইয়া খুবই আপসেট। তৃপ্তিসানকে এতবার বলার পরও এলো না। আর সাগরের সাথে উষাকে দেখে হতবাক হয়েছিলেন তিনি। ভেতরে ভেতরে শঙ্কায় আছেন তার ছেলে কোনো বিপদ বাঁধল কিনা। আবার সাগরের সাথে কথা বলার চেষ্টাও করেছেন, তবে সম্ভব হয়নি। আর উষা যতবার বড় আব্বুকে দেখছে ততবার রাগ লাগছে। উষার মতের বিরুদ্ধে এমন একটা সিদ্ধান্ত কি করে নিতে পারে। সেই দিনের পর কেটে গেছে অনেকগুলো দিন। অনেক বলতে এই 10 থেকে 15 দিন তো হবেই। সাগরের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। উষার গম্ভীর একরোখা রাগী শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের সাগর ভাই আরও দ্বিগুণ চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ব্যথিত বেশি কথাও বলে না। নিজের বাবার সাথে তো বলেই না। উষার সাথে 2-1বার কথা হয়েছে, সেটা শুধু কাজের ক্ষেত্রে। এটা সেটা বলে করিয়েছে। উষার এখন শরীর কাঁপে সাগর ভাইয়ের সেই দিনের আচরণের কথা মনে হলে। কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলেন তিনি। উষার সাথে সেদিন কিভাবে উঁচু গলায় কথা বলেছিল, বারবার দেওয়ালে পাঞ্চ বসিয়েছিল। সাদাব আরিশার সম্পর্কেও কোনো উন্নতি হলো না। এই এতগুলো দিন চলে গেল, এখনও সাদাব কথা বলে না। প্রথম প্রথম আরিশা অভিমান করে থাকলেও অবশেষে নিজেই এসেছে অভিমান ভাঙাতে। হাজার হোক, তার কথাতে আর ব্যবহারেই তো হাট হয়েছে। ব্যাপারটা তাই তাকেই দেখতে হবে। আরিসার সাথে লিটা শুভ দুজনেই অনেক চেষ্টা করেছে ঝগড়াটা মিটমাট করতে, কিন্তু ওরাও সফলতার মুখ দেখতে পায়নি। দেখা যায় সাদাব শুভ লিটা একসাথে বসে আড্ডা দিচ্ছে। যখনই আরিসা আসে তখন সাদাব বিনা বাক্যে জায়গা ছেড়ে চলে যায়। আবার শুভদের সাথে যদি আরিসাকে দেখতে পায় তাহলে আর সেখানে যায় না সাদাব। মোট কথা তার হাবভাব এমন যে সে আদৌ আরিসা নামে কাউকে চিনেই না। ফুপির বাসায় তো যায়ই না। নিজের বাসাতেও আরিসা এলে রুম ছেড়ে বের হয় না বা বাড়ির বাহিরে থাকে। আজকে সাদাব উষাকে ড্রপ করতে এসেছে। সাদাব বাইকে করেই এসেছে। সাদাব আর উষা আরিসার ব্যাপারে কথা বলছিল। এতদিন ঝুট ঝামেলায় উষাকে একা পায়নি, তাই সব খুলেও বলা হয়নি। আজকে সুযোগ হতেই বলল পুরোটা। রাফি ভাইয়ার হাব ভাবও আমার সুবিধে ঠেকছে না। উষি ইদানিং কেমন যেন বিহেভ করে। ফোন নিয়ে একটু বেশি সিরিয়াস। ফোন হাতে সময় কাটে। ভাবা যায় যে ছেলেটা সর্বক্ষণ বই নিয়ে ব্যস্ত থাকতো, তার এখন দিনের অর্ধেক সময় কাটে ফোনের পেছনে। যদিও এখন ছুটিতে আছে, কিন্তু তবুও আমিও লক্ষ্য করেছি বিষয়টা। মেয়েলি কোনো কারণ নেই তো আমাদের চেনা পরিচিত কারোর সাথে রাফি ভাইয়ার বিহেভিয়ার অস্বাভাবিক মনে হয়েছে তোর? আবার বিয়ে বাড়িতে গেলি সেখানেই তো ওই রুহি যে ছিল, ওর সাথে কিছু কি? সাদাব সামনে তাকিয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। ওই বদমাহিস মেয়ের দিকে তেমন একটা নজর দিতে দেখিনি ওকে। আফটার অল তাকানোর ভঙ্গি দেখলে বুঝতে পারতাম যে কিছু একটা আছে। উষা ভাবুক হলো, ভাবতে লাগলো তাহলে কে এমন হতে পারে, বা ওদের আড়ালে কি এমন ঘটছে। চুপি চুপি কোন মৌচাকের মধু খাওয়া হচ্ছে, কিছু একটা ভাবনা উষার মাথাতে আসতেই মুখটা কেমন খুশি খুশি হয়ে যায় উষার। জানিস, কিছুদিন আগে যখন আমি ভাইজানের ভার্সিটিতে গেলাম তখন আমাকে নতুন একটা মেয়ে ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। মেয়েটা ভাইজানের জুনিয়র, ফার্স্ট ইয়ারে পড়ে, এমবিবিএস পড়ছে। ভবিষ্যতে গাইনোকোলজিস্ট হওয়ার ইচ্ছে আছে আপুটার। দেখতে ভারী মিষ্টি, আর ভাইজানও তো আল্লাহর রহমতে মেডিসিন বিশেষজ্ঞ হবে এক সময়। দারুণ মানাবে। আমার মনে হয় ওর সাথে কিছু একটা চলছে। কি বলিস? তবে ভাইয়া যে ইদানিং বলছে কানাডা যাবে, সেখান থেকেই লাকি এমডি করবে। কিন্তু এটা তো তাহলে অনেক ঝামেলার হবে। প্রথম যখন বড় আব্বু বলেছিল রাজি হয়নি, এখন হুট করে কেন যে এই সিদ্ধান্ত জানি না। আমাকে বলল হয়তো বিডিএতেই এমবিবিএস শেষ করবে, নয়তো ইদানিং কানাডায় চলে যাবে। রহস্যের গন্ধ পাচ্ছি। কী রকম রহস্য ওসি? ফুপির মেয়েরা যে কোন দেশে থাকে? কানাডা। আর ওনার সেই মেয়ে যার সাথে আমি ভাইয়াকে সেদিন কথা বলতে দেখেছিলাম। সাদাব উত্তেজনায় চেঁচিয়ে ওঠে। ঠিক ঠিক ওসি, তুই ঠিক বলেছিস। আসতেই অ্যাক্সিডেন্ট করবি। চলে এসেছি, বাসায় ফিরে এই বিষয়ে আলোচনা করব, কেমন? ওকে। উষা আর তার ফ্রেন্ডরা কলেজ শেষে সবাই মিলে শপিংয়ে এসেছে। উদ্দেশ্য কিছু কেনাকাটা করা। আজকে কোচিং বন্ধ। শাড়ির অর্ডার শেষ করেই এদিক সেদিকে ঘুরঘুর করছিল উষা, প্রিয়তা আর তনহা। ঠিক সেই সময়ে তনহা গালিবকে দেখতে পায়।
উল্টো ঘুরে দ্রুত হেঁটে যাচ্ছে। তানহা উৎসুক কণ্ঠে বলে, উসি দেখ, ওইটা সাগর ভাইয়ার বন্ধু গালিব ভাইয়া না? তানহার কথায় ডান দিকে ফিরে তাকায় উষা আর প্রিয়তা। গালিবকে দেখে নাক মুখ কুঁচকে ফেলে প্রিয়তা। খচ্চর বেটা, এখানেও হাজির! গালিব ভাইয়া এই মুহূর্তে এখানে কি করছে? যতদূর জানি এখন নিজের বাপের ফ্যাক্টরিতে থাকার কথা ওনার। উষার বলা বাক্যে প্রিয়তা বিরক্তকর স্বরে বলে, যা ইচ্ছে তা করুক, আমাদের কি? চল এখান থেকে। তানহা গালিবের চাল চলন দেখে বলল, কিন্তু যাই বলিস প্রিয়, গালিব ভাইয়ার আচরণ সুবিধের ঠেকছে না। এই শপিং মলে কে এভাবে দৌড়ায়? এত কিসের তাড়া ওনার? মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আতঙ্কিত উনি। উষাও লক্ষ্য করলো তা। এদিকে এই ব্যাটাকে দেখলেই প্রিয়তার শরীর আগে শিরশির করে। আর নিজের বান্ধবীরা এই বদলোককে নিয়ে গবেষণা শুরু করেছে। উষা গালিবকে কিছুক্ষণ দেখে বলে, ঠিক বলেছিস, কেমন অস্বাভাবিক আচরণ। ওনাকে কি ডাক দিব তনু? মাঝপথে প্রিয়তা বেগড়া দেয়, একদম না, ওই ব্যাটা গোল্লাই যাক, আমাদের কি? চল তো। উষার তানহা তাকিয়েই ছিল গালিবের দিকে। অসাবধানতাবশত গালিব পেছন ফিরে তাকায়। তৎক্ষণাৎ উষার চোখে চোখ পড়ে। গালিব আশেপাশে নজর বুলিয়ে দেখে সাথে প্রিয়তা তানহাও আছে। বেচারা পড়ল মহা ফ্যাসাদে। এখন তো আর উষাকে অ্যাভয়েড করে যাওয়া যাবে না। ব্যাপারটা মন্দ দেখায়। গালিব উষ্টে জোরপূর্বক হাসি ফুটিয়ে এগিয়ে চলে উষাদের দিকে। সামনে বলতে 2 কদম কাছাকাছি ছিল ওরা। গালিব মেয়েকে হাসি দিয়ে বলে, আরে উষা যে, না ভাবি। ভাবি যে, তা ভাবি ভাইয়াকে ছাড়া একা একা শপিং মলে কি করছেন? উষা থতমত খেয়ে যায়। গালিবকে ছোট থেকে চিনে, কিন্তু কখনো এমন আচরণ করেনি, কখনো ভাবিও ডাকেনি, এমনকি তাদের বিয়ের পরেও না। এই প্রথম গালিবের মুখে ভাবি ডাক শুনে লজ্জাও পেল ভীষণ। গালিব উষার লজ্জা আর অস্বস্তিতে ভরা মুখ দেখে বুঝল গালিবের টোটকা কাজে দিয়েছে। আপাতত সন্দেহপ্রবণ কিছু মনে ঢুকবে না। ছি ভাইয়া, কি বলেন এগুলো? গালিব অবাক হওয়ার ভান করল। কি বললাম আবার? বয়সে ছোট হলেও তো সম্পর্কে ঠিকই বড়। ওদের এসব ঢং প্রিয়তার মজা লাগছে না। বিরক্তিতে মুখ ভোতা হয়ে আছে তার। ঠিক সেই মুহূর্তেই গালিব খুব উৎসাহ নিয়ে বলল, এই কি মাই টাইপ গার্ল? তোমাকে দেখে দেবদাসের চন্দ্রমুখীর মতো লাগছে কেন? না না, আবার দেবদাসের মতোও লাগছে। ছ্যাঁকা টাকা খেলে নাকি? প্রিয়তা ফুঁসে উঠল। সমস্যা কি এই ব্যাটার? যখন দেখবে তখনই লেগ পুল করে। রাগে অগ্নিরূপ ধারণ করে বলে, সমস্যা কি? আমাকে দেখলে কি ভেতরে থাকা পোকাগুলো কিরমির করে ওঠে? ফালতু ব্যাটা কোথাকার। গালিব এমন অসভ্য আচরণে ভড়কে যায়। বয়সে বড়, সম্মানীয় ব্যক্তির সাথে এটা কেমন ধরনের আচরণ? এই যে মিস, সফটভাবে কথা বলি বলে সাদাসিধে ভাববেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। প্রিয়তা ভেঙচি কাটে, মানুষের ট্যালেন্ট শুধু কপি করতে পারবেন। তানহা আর উষা দুইজনের এমন বাচ্চা মতে বিরক্ত হয়ে যায়। তানহা কপট রাগ দেখে বলে, চুপ কর প্রিয়, রাস্তাঘাটে এই কেমন আচরণ? প্রিয়তার আগে অগ্নিশর্মা হয়ে বলে, তুইও তানু? দুধ কলা দিয়ে কালসা পুষছি আমি, নিমক খারাম। উফ, চুপ করবি? দেখেছো উষা তোমার বান্ধবীটা? থাক ভাইয়া, বাদ দিন। আপনি এই সময়ে এখানে কি করেন? গালিব চোখে হাসলো। আমারও তো একই কথা। আমার জানা মতে তোমার এখন কলেজে বা কোচিংয়ে থাকার কথা। তারপর হাত ঘড়িতে টাইম দেখে বলে, না সময় অনুযায়ী তো তোমার এখন বাসায় থাকার কথা। তানহা, প্রিয়তা, উষা তিনজনে কাচমুচু শুরু করলো, কিন্তু উষা দৃঢ় গলায় বলল, কথা ঘোরাচ্ছ ভাইয়া, ভুলে যেও না সম্পর্কের সমীকরণ আর জটিলতা পেরিয়ে আমাদের মধ্যেও কিন্তু একটা সুন্দর বন্ডিং আছে। তা তো অবশ্যই। কথা ঘোরাবো কেন বলো তো? তাহলে বলুন এখানে কি করছেন? তাও লেডিস কর্নারে। আবার আপনাকে দেখে মনে হলো আমাকে দেখেই ভাগছেন আপনি। গালিব শুষ্ক গলায় কেসে উঠল। আশেপাশে তাকালো চোরা চোখে। উষা আবারও বলল, আমরা এসেছি, আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে, সেই উপলক্ষে শাড়ি কিনতে। প্ল্যান করেছি ক্লাসের সবাই মিলে একই রকম শাড়ি পরবো। আর শাড়ি চয়েস করার দায়িত্ব আমাদের ওপরে পড়েছে। এবার বলেন আপনি এখানে কেন? আর আপনার হাতে ওটা কি? সঙ্গে সঙ্গে গালিব হাত পেছনে নিয়ে নেয়। জরুরি কাগজপত্র আছে ফাইলে। জোরপূর্বক হাসি দিয়ে বলে, কই কিছু না তো? তাহলে হাত পেছনে নিলেন কেন? আরে এই যে কিছু দরকারি কাগজ ছিল। হঠাৎ করে তানহার চোখ যায় সামনের একটা শাড়ির দোকানে। পরিচিত মুখ দেখে বলে, হ্যাঁ রে উষা, দেখ তো, ওইটা সাগর ভাইয়া আর নেহাল ভাইয়া না? ওদের মতোই তো লাগছে। সঙ্গে সঙ্গে গালিব সেদিকে একটু চেপে দাঁড়ায়, নিজের অবয়ব দ্বারা লোকানোর চেষ্টা মাত্র।
কোকো কই সাগর কি যে বলো, ওরা এখানে আসবে কেন? উষাও তাকালো সেদিকে, নড়ে চড়ে এদিক সেদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু গালিবের জন্য দেখতে পারছে না। প্রিয়তা সন্নিহান কণ্ঠে বলে, আপনি যেহেতু এখানে, তাহলে ওরা এখানেই থাকতে পারে, অসম্ভব কিছু না তো। আপনারা তো একই জলের মাছ, ধুর মাই টাইপ গার্ল, কি যে বলো। কি বললাম? ওই দেখ সাগর ভাইয়া শাড়ি দেখতেছে। মিথ্যে বলবে না ভাইয়া, এটা সাগর ভাই। আমি ওনাকে চিনতে কখনো ভুল করব না। উনি এখানে কার জন্য শাড়ি দেখতে এসেছে? সত্যি করে বলো, আমি বিশ্বাস করি তুমি মিথ্যে বলবে না। আরে কারোর জন্য শাড়ি কিনতে আসেনি, এমনি ঘুরছিলাম, তাই এদিকে এসে শাড়ির কালেকশন দেখছিলাম, ভালো লাগলে হয়তো আন্টির জন্য নিয়ে নিবে। আমি আম্মুর জন্য নিব। তাহলে প্রথমে মিথ্যে বললেন কেন যে ওরা আসেনি? ও মাই টাইপ গার্ল, ওটা বলেছিলাম বুঝি। প্রিয়তা দৃঢ় স্বর। উষা আহত দৃষ্টিতে সাগরকে দেখে, যে কিনা তিনটা নীল রঙের শাড়ি উল্টে পাল্টে দেখতে ব্যস্ত। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হয় উষার। কান্নারত মুখশ্রীতে তাকিয়ে থেকে জড়ানো কণ্ঠে বলে, আমি যতদূর জানি রুনা আন্টি শাড়ি পছন্দ করেন না, আপনার শাড়ি কেনার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি বাকি থাকে আমার পরিবারের কথা, তাহলে বলবো কিছুদিন আগে মাত্র সবাইকে এত এত গিফট উনি দিয়েছেন। আপনার বা নেহু ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি জানি। আপনার একসময় 3-4টে গার্লফ্রেন্ড ছিল। এই পর্যায়ে গালিব আর চোখে প্রিয়তার দিকে তাকিয়ে শুষ্ক কাশি দেয়, কিন্তু এখন নেই। নেহু ভাইয়ার ঝামেলা চলছে, তো বাদ থাকে সাগর ভাইয়া, বলেই থামে উষা। পরপর প্রিয়তা তেজি কণ্ঠে বলে, আর আপনার বন্ধু তো আমার বান্ধবীকে বউ হিসেবেই মানেন না, উনি সংসারও করেন না। তাহলে ওই শাড়ি কার জন্য দেখছে? নিশ্চয়ই গার্লফ্রেন্ডের জন্য, এমনিতেই দেশে ছিল না। ছি, কি যে বলো মাই টাইপ গার্ল, আমার বন্ধু ওরকম ছেলেই না, তোমরা ভুল ভাবছ। উষার দাঁড়ালো না সেদিকে, ভগ্ন হৃদয়ে এগিয়ে গেল সামনে। প্রিয়তার ধারণা যদি ঠিক হয়, তাহলে এই বিয়ে উষাও ভেঙে দিবে, নতুন করে সংসার পাতবে তৃপ্তিশানের সাথে। আপনি এখানে কি করছেন? কাঙ্ক্ষিত রমণীর অনাকাঙ্ক্ষিত দর্শনে ভড়কে যায় সাগর, হাত থেকে শাড়িটা পড়ে যায় নিচে। এই ঝামেলা এখানে কোত্থেকে টপকালো? নিশ্চয় এখন উল্টাপাল্টা কিছু ভাববে। তপ্ত নিঃশ্বাস ফেলল সাগর, মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে আর একটু এগিয়ে যায় সামনে। নেহাল ভাইয়ার কাঁধে হাত রেখে ধীর গলায় বলে, মেয়ে মানুষ মানেই ঝামেলা, এবার সামলা। সাগর মুখের হাবভাব গম্ভীর এবং রাগী ভাব ফুটিয়ে উষার সামনে এসেই গম্ভীর স্বরে বলে, তুই এখানে কি করছিস? সেটা তো আমারও প্রশ্ন, আপনি এখানে কি করছেন? তারপর নেহালের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, সত্যি করে বলো ভাইয়া, তোমরা কি করছো? নিজের বোনের সংসার ভাঙছো? তারপর সাগরের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি তো ভুলেই গেছি, আমাদের তো সংসারই ছিল না, ওনার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কিনতে এসেছো তাই না? সাগর চমকায়, ভড়কায়। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড তবুও সাগরের অসম্ভব। নেহাল বোনকে সান্ত্বনা দিতে বলে, ভুল ভাবছিস ওসি, এরকম কিছুই না। তাহলে কীরকম কিছু? সাগর কথা বাড়ল না, উষার হাতটা নিজের হাতে নিয়ে বলল, থাক তোরা, আমি আসছি। আমি যাব না আপনার সাথে, বলেই জোরপূর্বক নিজের হাতটা ছাড়িয়ে নিল। সাগরও বাধা দিল না, দেখতে চাই কি করে উষা। সাগর যদি একটু জোর দিয়ে ধরতো, ছাড়াতে পারতো এই হাত। পেছনে ফিরে উষার দিকে তাকিয়ে বলল, যাবি না? না, বলে থেমে গেল উষা। সাগর নিজের ধৈর্য দেখালো, আমি বলেছি তবুও যাবি না? না। উষার স্পষ্ট স্বর, তারপর মিনমিনে স্বরে বলে, নিজে ঘরে বউ রেখে অন্য মেয়ের জন্য শাড়ি দেখে, আর কোথাকার কোন ছেলে শুধু বিয়ের কথা বলেছিল বলে আমাকে কি অত্যাচারটাই না করলো সেদিন। কি বললি? আবার বল। ডিভোর্স দিন, আমি তৃপ্তিশানের কাছে যাব। সাগর আশেপাশের মানুষের তোয়াক্কা করল না, উষার দিকে আর একটু এগিয়ে গিয়ে উষার কনুইয়ে শক্ত করে ধরে। তারপর চোখ মুখ শক্ত করে কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বলল, হিংসকে খেপিয়ে মোটেও ভালো করনি সুইটবি। উষাকে প্রতিউত্তর করার সুযোগটাও দিল না সাগর। উষাকে পাচা কোলে নিয়ে নিল সাগর। উষা চমকালো, ভড়কালো, বিস্ময়ে চোখ কোঠর ছেড়ে বেরিয়ে আসবে। লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে। আশেপাশের মানুষ ওদের দেখে কানাঘুষা করছে। সাগর সেসবের তোয়াক্কা করল না। আকস্মিক এমন হওয়ায় উষাও সাগরের গলা জড়িয়ে ধরে।